চক্রবর্তী বাড়ির নিস্তব্ধতার মধ্যে শুধু মাঝে মধ্যে শোনা যাচ্ছে অঞ্জনা দেবীর ফোঁপানোর শব্দ। মেয়ের সাথে এত বড় প্রতারণা হয়েছে সেটা চক্রবর্তী বাড়ির কেউ মেনে নিতে পারেনি। এই যৌথ পরিবারের প্রত্যেকের যেন এখন একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আবিরকে উচিত শিক্ষা দেওয়ার। শুধুমাত্র মন গলেনি শারিকার ছোট বৌদি দেবপর্ণার। কেউ তার নিজের দোষটা দেখতে পায় না। শারিকা, নিশ্চয়ই তুমি এমন কিছু করেছিলে যার জন্য আবিরের মনে হয়েছে তোমার থেকে আমার বোনের সাথে সংসার করা হাজার গুণে ভালো। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সজোরে একটা চড় এসে পড়ল দেবপর্ণার গালে। অনেকক্ষণ থেকে শারিকাকে নানাভাবে কথা শোনাচ্ছে ও। শেষমেশ আর সহ্য করতে পারল না শারিকার শ্রদ্ধা সৌভিক। তুমি আমাকে মারলে? বেশ করেছি। নিজের বোনের অন্যায় ডাকতে আমার বোনকে অপমান করতে পারো না তুমি? কতদিন চেনো তুমি আমার বোনকে? তাই বলছি, বেশি কথা বলতে এসো না। 1000 বার বলবো কথা। তোমরা সবাই মিলে শুধু আমার বোনটাকে দোষ দিয়ে যাচ্ছ, নিজেদের বোনের দোষ দেখছো না। বিয়ের এতগুলো বছর পরেও যে মেয়ে একটা সন্তান জন্ম দিতে পারে না, তার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না তো কি? সৌভিকের হাত আবারও পর্ণার গালের দিকে উঠে বিশাখা এসে সৌভিককে বাধা দেয়। শান্ত হও ঠাকুরপো, এটা মাথা গরম করার সময় নয়। ছোট, তুই ঘরে যা। না, আমি যাব না ঘরে। তোমরা সবাই মিলে আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলবে আর আমি সেটা সহ্য করব? ভাবলি কি করে? সৌভিক হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করলো। তুমি যে আমার বোনকে বিচার করছো, আমিও তো বলতে পারি আমাদের বিয়ের 5 বছর পর তুহিন হয়েছে। সেক্ষেত্রে আমিও যদি দ্বিতীয় বিয়ে করতাম তখন কি করতে তুমি? সতীনের সংসার করতে তো। তাই বলছি, বেশি কথা বলো না। যাও ঘরে যাও। সৌভিকের হুমকিতে কেঁপে ওঠে পর্ণা। চুপচাপ ঘরে চলে যায়। সৌভিক এসে শারিকার সামনে বসে। তোর ছোট বৌদির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বোন। শারিকা হাসল। আর ছোট বৌদি, আমাকে জীবনের সব থেকে চরম আঘাতটা তো দিল আমারই দুজন প্রিয় মানুষ। তাই এখন আর কারো কথা গায়ে লাগে না। আর সন্তানের কথা ছোট বৌদি বলে গেল না, সেই সন্তান তো এখন আমার মধ্যেই আছে। আবিরের বদলে ওকে দিয়েছে ভগবান আমাকে। এত হাহাকারের মধ্যেও কোথাও যেন একটু আনন্দের ঝলকানি দেখা দিল। অঞ্জনা দেবী খুব খুশি হলেন। মেয়ের গালে 2 হাত রেখে বলেন, তুই অন্তঃসত্ত্বা? শারিকা হেসেচোখ ঘাড় নাড়ালো। অঞ্জনা দেবী হাত দিয়ে শারিকার থুতনিতে চুম্বন করল। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন আমার মেয়ে মা হবে। আমি দিদা হব। তোমরা শুনতে পাচ্ছ? আমার মেয়ে মা হবে। মায়ের এমন পাগলামি দেখে শারিকা জড়িয়ে ধরল অঞ্জনা দেবীকে। উনি শারিকা কাঁধে মাথা রেখে কেঁদে উঠলেন। শারিকাও কাঁদল। এত খুশির দিনেও ভগবান তুমি আমার মেয়েটাকে কেন এত অসুখী করে দিলে? ঘর বর সব তো পর করে দিলে। আমি অসুখী নই মা, আমার অনাগত সন্তান আসছে। তোমরা সবাই আমার পাশে আছো, এরপরও আমি অসুখী কি করে হই মা? শারিকার বরদা শারিকার উদ্দেশ্যে বলো, আমরা সবাই তোর পাশে আছি বোন। কোনোদিন নিজেকে একা মনে করবি না। আমরা সবাই মিলে আবিরকে এর যোগ্য শাস্তি দেব। আমাদের ছোট বোনকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের আমরা ছাড়ব না। মানিকের কথায় বাড়ির প্রত্যেক সদস্য গলা মিলালো। নিজের পরিবারকে পাশে পেয়ে শারিকা যেন এতদিন পর মন খুলে হাসল। কোর্টের বাইরে বসে আছে শারিকা, অভিক, শারিকার 3 দাদা, মেজ বৌদি আর আদিত্য। সেদিনের পর থেকে কেটে গেছে একটা সপ্তাহ। আজ আবির আর শারিকার কেসটা কোর্টে উঠেছে, তাই শেষ মুহূর্তের একটা আলোচনা করে নিচ্ছে আদিত্য শারিকার সাথে। শারিকা ঘন ঘন নিজের ঘাম মুছছে দেখে আদিত্য নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এগিয়ে দেয়। আপনার কষ্ট হচ্ছে ম্যাম? চলুন কোনো রেস্টুরেন্টে পাখার তলায় গিয়ে বসি। এই অবস্থায় এত রোদে গরমে বসে থাকলে আপনার শরীর খারাপ করবে। শারিকা আদিত্যর কাছ থেকে জলের বোতল নিয়ে ডক করে কয়েক চুমুক জল খায়। না না, আমি ঠিক আছি, একটা দিনেরই তো ব্যাপার। না শারিকা দেবী, আমাদের কাছে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো হলে এই কেসটা আরও 3টে দিন নিয়ে নেবে। ডিভোর্স কেস দিয়ে শুরু হলেও বিষয়টা তো একটা খুনের কেসে গিয়ে পৌঁছাবে। আপনি রূপমদার পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন? হ্যাঁ, রিপোর্ট পেয়েছি, আর কয়েকজন সাক্ষী পেয়েছি যারা দেবযানী দেবীর পর রূপমবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখেছিলেন। তারা কি? আদিত্য একবার ঘড়ি দেখল। শারিকার কথা শেষ হওয়ার আগেই বলল, সময় হয়ে গেছে, ভেতরে চলুন। সবাই এগোলো। পিছনে রইল আদিত্য আর শারিকা। কোর্টে ঢোকার আগ মুহূর্তে শারিকা আদিত্যর হাত চেপে ধরল।
আদিত্য সারিকার মুখের অবস্থা দেখে বুঝতে পারল ও খুব ভয় পেয়ে আছে। আদিত্য নিজের অন্য হাঁটা সারিকার হাতের উপর রাখলো। আমি আছি তো, ভয় পাবেন না। আপনাকে সুবিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। সারিকা আদিত্যর দিকে তাকালো করুণ দৃষ্টিতে। এর আগে কখনো কোর্টে আসেনি। আমার খুব ভয় লাগছে। কাঠগোড়ায় দাঁড়াতে হবে আমায়। শান্ত হন ম্যাডাম, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি সবসময় আপনার পাশে থাকবো। নার্ভাস হবেন না। বিপক্ষীয় উকিল যা যা প্রশ্ন করবে আপনি ভয় না পেয়ে ঠিক ঠিক উত্তর দিবেন। শারিকা একটা শুকনো ডোক গিলল। আদিত্য শারিকার হাতটা শক্ত করে চেপে ধরল। চলুন। মামলার নম্বর ৩৫৬। আবির চ্যাটার্জি বনাম অভিসারিকা চ্যাটার্জির ডিভোর্স কেস শুরু হলো। আদিত্য আর বিপক্ষীয় উকিল উঠে দাঁড়ালো। বিপক্ষের উকিলকে খুব ভালো করে চেনে আদিত্য। এর আগে বেশ কয়েকটা কেস লড়েছে ওনার সাথে। বেশ নামকরা উকিল সৌগত রায়। সৌগত নিজের বক্তব্য শুরু করলো। মাই লর্ড, আমার মক্কেল মিস্টার আবির চ্যাটার্জিকে অভিসারিকা দেবী ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু আবিরবাবু এই ডিভোর্সের নোটিশ খারিজ করেছেন। কারণ ওনার মতে ওনার স্ত্রী কোনো আগাম বার্তা ছাড়াই বিনা কারণে এই ডিভোর্স দিতে চাইছেন। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেন্ড। জজ সাহেবের অনুমতি পেয়ে একবার আদিত্য সারিকার দিকে তাকালো। সারিকা ভয় পেয়ে আছে দেখে চোখের ইশারায় আশ্বস্ত করল আদিত্য। থ্যাংক ইউ মাই লর্ড। আমার লার্নিং ফ্রেন্ড অনেক কথাই বলেছেন, কিন্তু ওনার হয়তো জানা নেই মিস্টার আবির চ্যাটার্জি আমার মক্কেলের সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকার পরেও দ্বিতীয় বিবাহ করেছেন এবং এই মাসের গত 11 তারিখ সেই বউকে বাড়িতে এনেও তুলেছেন। এবং কাকে বিয়ে করেছেন জানেন? আমার মক্কেল সারিকা দেবীর প্রিয় বান্ধবী দেবযানী গুহকে। সেক্ষেত্রে আমার মক্কেলের ডিভোর্সের আবেদন করাটা কি ভুল মাই লর্ড? প্রথম বিবাহের বিচ্ছেদ না করিয়ে দ্বিতীয় বিয়ে করা অপরাধ। আপনার কিছু বলার আছে সৌগতবাবু? অবশ্যই আছে মাই লর্ড। আমার বিপক্ষের উকিল যে কথা বলেন সেটা সম্পূর্ণই যুক্তিহীন এবং মিথ্যা। এর পিছনে কোনো সত্য লুকিয়ে আছে সেটা জানার জন্য আমি ডেকে নিতে চাই দেবযানী গুহকে। কথাটা শুনে সারিকা সহ সবাই অবাক হয়। দেবযানী কাঠগড়ায় ওঠে। আপনি দেবযানী গুহ, মিসেস অভিসারিকা দেবীর বেস্ট ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। আবিরবাবু আপনাকে বিয়ে করেছে। আপনারা একে অপরকে ভালোবেসে এই বিয়েটা করেছেন। দেবযানী একবার সারিকার দিকে তাকায়, তারপর বলতে শুরু করে। আমি আবিরকে বিয়ে করেছি ঠিক, কিন্তু ভালোবেসে না। আমাকে সারিকা বুঝিয়েছিল এই বিয়েটা করার জন্য। শুধুমাত্র ওর কথায় আমি এই বিয়েটা করেছি। দেবযানীর এই মিথ্যে তথ্য সারিকা চমকে ওঠে। উঠে দাঁড়ায় বেঞ্চ ছেড়ে। জজ সাহেব মিথ্যা বলছেও? আমি কোনোদিনও ওকে বলিনি আবিরকে বিয়ে করার জন্য। আপনিই বলুন, আমি নিজের সংসার কেন ভাঙতে চাইব? আপনার কিছু বলার থাকলে উইটনেস বক্সে এসে বলুন। আদিত্য সারিকাকে বসতে বলো। সারিকার সামনে গিয়ে নিম্নস্বরে বলল, উত্তেজিত হবে না। ওরা এখানে সবকিছু প্ল্যান করেই এসেছে, তাই আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। সারিকা মাথায় হাত দিয়ে বসলো। আদিত্য পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। আমি দেবযানী গুহকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আদিত্য দেবযানীর রিফারেন্স বক্সের কাছে গিয়ে দাঁড়ালো। আপনি বললেন সারিকা দেবী আপনাকে বলেছিলেন আবিরবাবুকে বিয়ে করতে। তা দেবযানী দেবী, আপনি কি 5 বছরের বাচ্চা যে আপনাকে একজন বলল বিয়ে করতে আর আপনি বিয়ে করে নিলেন? আমার হাজব্যান্ড মারা গেছেন 2 মাস আগে। সারিকা এটার সুযোগ নিয়েছিল। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি একা হয়ে পড়েছিলাম। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও আমার কাছে দায় হয়ে যাচ্ছিল। সেই সময়ও আমাকে বুঝিয়েছিল আবিরকে বিয়ে করলে নাকি বাকিটা জীবন আমার সুখে কাটবে। আমিও নিজের ভবিষ্যতের চিন্তাও কথায় রাজি হয়ে যাই। মানে আপনি বলতে চাইছেন সারিকা দেবী নিজে আপনাকে ওনার সতীন হওয়ার অফার করেছিলেন? আপনি কি কোর্টের সাথে মজা করছেন মিথ্যা তথ্য দিয়ে? সৌগত এবার উঠে দাঁড়ায়। অবজেকশন ইওর অনার। আমার লার্ন ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছেন এটা আদালত। এখানে উচ্চস্বরে কথা বলা যায় না। অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ। আমি দেবযানীকে আর কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আদিত্য এসে নিজের জায়গায় বসলো। সৌগত দেবযানীর কাছে গেল। আপনি বললেন সারিকা দেবী আপনার সেই সুযোগ নিয়েছিল। কোন সুযোগের কথা আপনি বললেন সেটি একটু খুলে বলবেন আদালতের কাছে? সারিকার এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ার ছিল, যার জন্য ও চেয়েছিল আমি যেন আবিরদাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করি। আর সেই সুযোগে ও আবিরদাকে সব দোষ দিয়ে এই ডিভোর্সটা পেয়ে যাবে, আরও ওর বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে পারবে।
কথাটা শুনে সারিকা সহ সবাই চমকে ওঠে। আদিত্য চোখের ইশারায় বারণ করে উত্তেজিত না হতে। তাহলে মাই লর্ড, এবার আপনি বিচার করুন, এক্ষেত্রে দোষটা কার? সারিকা দেবী একটা মিথ্যা গল্প সাজিয়ে ডিভোর্সের আবেদন করেছে। এক্ষেত্রে আবির্বাবুর দোষটা কোথায়? তিনি তো এই ডিভোর্সটা চাইছেন না। সেক্ষেত্রে কি আমার মক্কেল সুবিচার পাবে না এই ওয়ানার? আদিত্য এবার উঠে দাঁড়ায়। অবজেকশন ইউর অনার, অবজেকশন সাস্টেন্ড। আমার লার্ন ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছেন আদালতে মিথ্যে গল্প শোনানো যায় না। এতগুলো কথা যা দেবযানী বলেন তার কোনো প্রমাণ আছে ওনার কাছে? আছে মাই লর্ড। সৌগত নিজের ডেস্ক থেকে একটা সাদা খাম তুলে জজের কাছে জমা দিল। আদিত্য সারিকাকে ইশারায় জিজ্ঞেস করল এর সত্যতা। সারিকাও ইশারায় বুঝিয়ে দিল এগুলো মিথ্যা। জজ সাহেব খামটা খুলে কয়েকটা ছবি পেলেন। নিজের কিছুক্ষণ দেখে ছবিগুলো বাকিদের দেখার উদ্দেশ্যে উল্টো করে ধরলেন। ছবিগুলো দেখে চমকে উঠল সবাই। সৌগত এবার বলতে শুরু করলো, মিসেস অভিসারিকা চ্যাটার্জি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যার সাথে চলছিল তিনি আর কেউ না, আমারই বিপক্ষীয় বন্ধু মিস্টার আদিত্য সরকার। এই ছবিগুলোতে যেগুলো স্পষ্ট। পদ্মর জন্মদিনের দিন আদিত্যর সাথে যখন সারিকার ধাক্কা লাগে তখন আদিত্য সারিকাকে বাঁচাতে আগলে রেখেছিল তখনের ছবি এগুলো, নানা অ্যাঙ্গেল থেকে। এই মুহূর্তে আদিত্যর ঠিক কি বলা উচিত ভেবে উঠতে পারে না। অন্যদিকে সারিকা খুব ভেঙে পড়েছে নিজের চরিত্রে খারাপ কথা শুনে। অভিক যথাসাধ্য সারিকাকে সামলানোর চেষ্টা করছে। আবির বিজয়ের হাসি হাসছে সবার অলক্ষ্যে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে অভিসারিকা দেবী? সারিকার গলা শুকিয়ে আসছে। অভিক বারবার বলছে সত্যিটা বলতে। আদিত্য সারিকাকে ইশারায় উইটনেস বক্সে যেতে বলো। সারিকা ধীর পায়ে এগিয়ে গেল উইটনেস বক্সে। সারিকাকে কাঁপতে দেখে আদিত্য উঠে গেল সারিকার কাছে। ভয় পাবে না, নির্দ্বিধায় বলুন সবটা। ধর্মাবতার দেবযানী গুহ আমার নামে যে অভিযোগটা তুলেছে সেটা সম্পূর্ণ ভুল। আমি ওকে এমন কোনো প্রস্তাব কোনোদিনও দেইনি। আর এই ছবিগুলো সত্যি হলে ওনারা যেই উদ্দেশ্যে ছবিগুলো ব্যবহার করেছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যে। সেদিন ছিল আমার ভাইজের জন্মদিন। তাড়াহুড়োর মতো হাঁটতে গিয়ে আমি আদিত্যবাবুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে উনি আমাকে ধরে ফেলেন। সৌগত রায় উঠে দাঁড়ায়। সারিকার উইটনেস বক্সের সামনে এসে দাঁড়ায়। আপনি যে সত্যি বলছেন আপনি সেটা প্রমাণ করতে পারবেন? সারিকা আদিত্যর দিকে তাকায়। ওরা তো এটা নিয়ে ভাবেইনি, তাই এই মুহূর্তে প্রমাণ জোগাড় করা খুব চাপের। আদিত্যর মাথা কাজ করে না। সারিকা মাথা নিচু করে ফেলে। সৌগত হেসে বলে, মাই লর্ড, ওনার নীরবতায় বলে দিচ্ছে ওনার কাছে কোনো প্রমাণ নেই। উনি আর আদিত্যবাবু প্ল্যান করে নিজেদের আখের বোঝাতে দেবযানী দেবী আর আবির্বাবুর বিয়েটা দিয়েছে। আমি কিছু বলতে চাই জজ সাহেব। একটা জোরালো মহিলা কণ্ঠ শুনে সবাই ঘুরে তাকালো কোর্টের দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে সারিকার বড় ভাইজি রূপা আর তার ঠিক পাশে অন্তরা। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। সারিকা নিচে নামলে রূপা এসে উইটনেস বক্সে দাঁড়ায়। আদিত্য রূপার কাছে নিম্নস্বরে বলে, তুমি এখানে কি করছো রূপা? আমার কাছে প্রমাণ আছে আদিত্যদা। সৌগত রায় রূপার কাছে আসে। আপনি কে? আমি রূপসা চক্রবর্তী। সারিকা চ্যাটার্জি আমার ছোট পিসি হয়। আপনারা যে কোর্টের সাথে মিথ্যাচার করছেন তার প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ করুন তাহলে আপনি। জজ সাহেব, আগামী 13 তারিখ ছিল আমার ছোট বোন পদ্মাবতীর জন্মদিন, আর সেখানেই ইনভাইটেড ছিলেন উনি, মানে আদিত্য সরকার। আর আমার ছোট পিসি এতক্ষণ যেগুলো বলেছে সেগুলো যে সত্যি তার প্রমাণ আছে আমার ফোনে। আবির, দেবযানী, সৌগত সবাই চমকে ওঠে। খানিকটা ভয়ও পেয়ে যায়। রূপর ফোনটা জজের কাছে জমা দেয়। ফোনটা বড় স্ক্রিনে কানেক্ট করে ভিডিওটা প্লে করা হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সারিকা তাড়াহুড়ো করে আসতে গিয়ে আদিত্যর সঙ্গে ধাক্কা লাগে। ভিডিওটা দেখে সারিকা খুব খুশি হয়। আদিত্য নিজের বুড়ো আঙুল দেখে ফিসফিস করে রূপাকে বলে, গুড জব রূপা। ভিডিও শেষ হলে আবার পুনরায় ফোনটা ফিরিয়ে দেওয়া হয় রূপাকে। ধর্মাবতার পড়াশোনার পাশাপাশি আমার শখের জগৎ ব্লগ করা। আমার বোনের জন্মদিনটা আমি পুরোটাই রেকর্ড করেছিলাম ক্যামেরায়। আজ যখন সকালে ছোট পিসি সহ এর বোন অন্তরা আন্টি ফোন করে বিষয়টা বাড়িতে জানায় তখনই আমার মনে পড়ে এই ভিডিওর কথা। আমি তৎক্ষণাৎ কোর্টের উদ্দেশ্যেই রওনা হই। সৌগতর আর কিছু বলার থাকে না, চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে। আদিত্য রূপাকে প্রশ্ন করে, আচ্ছা রূপসা দেবী, আপনি বলেন অন্তরা আন্টি বাড়িতে ফোন করে বিষয়টা জানিয়েছেন। আপনি ঠিক কোন বিষয়ে কথা বলছেন একটু খোলসা করে বলবেন? আমি নয়, অন্তরা আন্টি এই বিষয়টা ভালো বলতে পারবে।
ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মাই লর্ড, আমি অন্তরা দেবীকে উইটনেস বক্সে আসার জন্য অনুরোধ করছি। অন্তরা একবার আবিরের দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকায়, তারপর উঠে আসে উইটনেস বক্সে। আপনি কে? দুর্ভাগ্যবশত আমি আবির চ্যাটার্জির ছোট বোন অন্তরা চ্যাটার্জি। বলুন, আপনি কি জানেন? আজ সকালে আমি যখন দাদার ঘরে চা নিয়ে যাই, তখন ওই উকিলবাবুর সাথে দাদার কিছু কথোপকথন শুনতে পাই। আমি সঙ্গে সঙ্গে আমার ফোনটা নিয়ে গিয়ে ভিডিও রেকর্ড শুরু করি। অন্তরা একটা সিফ দেয় আদিত্যকে। আদিত্য সেটা গিয়ে জমা দেয়। ভিডিও অন হতেই দেখা যায় আবির আর দেবযানী সোফায় বসে আছে, আর তার উল্টো দিকে বসে আছে সৌগত। আবির সৌগতর উদ্দেশ্যে বলো, দেখো সৌগত, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছুতেই এই ডিভোর্স হলে হবে না। আমি আমার সন্তানকে চাই। কিন্তু আবির, তুই রিস্ক নিয়ে নিচ্ছিস। তুই কিন্তু ফেঁসে যাবি দুটো বিয়ে করার অপরাধে। বিষয়টা পুরোপুরি ঘুরিয়ে দিতে হবে। দেবযানী কোর্টে এটা বলবে যে শাড়িকে অন্য জায়গায় সম্পর্ক করার কারণে দেবযানীকে হাতিয়ার করে নিজের কাজ হাসিল করেছে। কিন্তু কোর্টে এর প্রমাণ চাইবে আবির। দেবযানী এবার নিজের ফোন বার করে কিছু ছবি দেখায়। দেখুন তো সৌগতবাবু, এগুলো চলবে কিনা? আমি এটা আগেই বুঝেছিলাম বিষয়টা কোর্ট অবধি যেতে পারে, তাই আমার দিদিকে আগে থেকেই বলে দিয়েছিলাম শাড়িকের প্রত্যেকটা গতিবিধির উপর নজর রাখতে। আর সব থেকে বড় কথা হলো, ছবিতেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এইটা হলো শাড়িকের উকিল। আমি খোঁজ নিয়ে দেখেছি। আপনি তো দারুণ প্রমাণ জোগাড় করেছেন দেবযানী দেবী। এটা যদি আমরা প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে আবির্বাবুর সাথে প্রতারণা করার উদ্দেশ্যে ওনার জেল হয়ে যেতে পারে। এটা তো আরও ভালো হবে। ও জেলে গেলে এমনিতেই বাচ্চাটা আমার কাছে চলে আসবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভিডিওটা শেষ হতেই বিজয়ের হাসি হাসি আদিত্য। এর থেকে বড় কোনো প্রমাণ হয় না। সে যে শারিকাকে সুবিচার দিতে পারবে, এটাই অনেক। আবির আর দেবযানী অন্তরার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌগতরও কিছু বলার থাকে না। আদিত্য অন্তরাকে ফোনটা ফিরিয়ে দেয়। এবার আপনি আসতে পারেন অন্তরা দেবী। অন্তরা উইটনেস বক্স থেকে নেমে গিয়ে শারিকার পাশে বসে। শারিকা অন্তরাকে জড়িয়ে ধরে এত বড় বদনাম থেকে তাকে বাঁচানোর জন্য। আদিত্য জর্জের উদ্দেশ্যে বলে, এই ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আমার বিপক্ষীয় উকিল আর ওনার মক্কেল মিলে একটা নোংরা ষড়যন্ত্র করে আমার মক্কেলের উপর বদনাম করেছে। এমনকি আমাকেও জড়িয়েছে এই ষড়যন্ত্রে। তাই আমি আশা করব মহামান্য আদালতের সঠিক বিচার করবেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন, সাথে আমার মক্কেলকে এই বিবাহ বিচ্ছেদটা পাইয়ে দেবেন। জজের সামনে মাথা ঝুঁকিয়ে আদিত্য গিয়ে বসল নিজের জায়গায়। বিবাদী পক্ষের উকিলের কিছু বলার আছে? সৌগত মাথা নাড়িয়ে না বলে। জজ এবার এই কেসের রায় দেয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালতের সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রথম বিয়ের বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে করার জন্য মিস্টার আবির চ্যাটার্জিকে 7 বছরের সাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হলো এবং ক্ষতিপূরণ বাবদ অভিসারিকা দেবী এবং ওনার অনাগত সন্তানকে উনি 2 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবেন এবং মিসেস দেবযানী গুহ ওরফে দেবযানী চ্যাটার্জিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। মিসেস অভিসারিকা চ্যাটার্জি এবং আদিত্য সরকারের উপর মিথ্যা মানহানি করার জন্য এবং আদালতকে ভুল পথে চালনা করা ও ভুলকে সাপোর্ট করার জন্য 1 বছরের জন্য সৌগত রায় ও কারতির লাইসেন্স বাতিল করা হচ্ছে। সর্বোপরি অভিসারিকা দেবীকে বিবাহ থেকে মুক্ত করা হচ্ছে এবং ওনার অনাগত সন্তানের উপর আবির চ্যাটার্জির কোনো রকম অধিকার থাকবে না। আদালত অন্তরা চ্যাটার্জিকে ধন্যবাদ জানাচ্ছে সঠিক সময় সততা সামনে আনার জন্য। দ্য কেস ইন ক্লোজ। পুলিশ আবির আর দেবযানীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সামনে এসে দাঁড়ায় সারিকা। আবির করুণ চোখে তাকিয়ে আছে সেটা দেখে ভয়ঙ্কর ভালো লাগে সারিকার। সামান্য হেসে নিজের পেটে হাত রাখে। আজ আমাদের জীবনটা অন্যরকম হওয়ার কথা ছিল আবির। আজ আমারও আর 5টা দাম্পত্যর মতো সন্তান নিয়ে সুখে সংসার করতে পারতাম, কিন্তু তুমি তা হতে দিলে না। যে অন্যায় তুমি করেছো, এরপরেও যদি তুমি আমার সন্তানের আশেপাশে পর্যন্ত আসার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। আবির শারিকের দিকে হাত বাড়াতে গেলে শারিকে পিছিয়ে দাঁড়ায়। আমাকে ছোবে না তুমি। শারিকে কথাটা বলে দেবযানীর দিকে তাকায়। ওর মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, বরং আছে ক্রোধ। শারিকের প্রতি ক্ষুব্ধ হয়ে আসছে সে। শারিকা দেবযানীর এমন রূপ দেখে হাসলো। সেই হাই স্কুলের প্রথম দিনটার কথা মনে আছে দেবযানী? আমার হাত লেগে তোর জলের বোতলটা পড়ে গিয়েছিল বলে ঠিক এমনভাবেই তাকিয়েছিলি আমার দিকে। তারপর আস্তে আস্তে প্রিয় বন্ধু হয়ে গেলি।
তুই তুই প্রায়শই টিফিন নিয়ে যেতিস না। আমি নিজের টিফিন না খেয়ে তোকে খাইয়েছি। পরীক্ষার খাতায় নিজের লেখা বাকি রেখে তোকে দেখিয়েছি। তুই টিচারকে প্রেমপত্র দিয়েছিলি, কিন্তু সেই অভিযোগটাও নিজের কাঁধে নিয়েছি শুধুমাত্র তোকে মার খেতে দেব না বলে। তুই স্কুলে না গেলে আমিও যাইনি। তোর শরীর খারাপ করলে চিন্তায় চিন্তায় মরেছি আমি। তোকে টিচার ক্লাসের বাইরে বের করে দিলে আমিও চলে বিনা অপরাধে। আর আজ তুই আমার সাথে এমনটা করলি। আবিরকে যদি তোর পছন্দ ছিল আমাদের বিয়ের আগে বললি না কেন? আমি কোনো অভিযোগ না করেই আবিরকে তোকে দিয়ে দিতাম, কিন্তু এখন তুই আমার অনাগত সন্তানটাকে পিতৃহীন করলি কেন? কেন করলি এমনটা দেবযানী? দেবযানী ক্ষুব্ধ স্বরে বলে, প্রতিশোধ নেব বলে। তোর মনে আছে সারা স্কুল লাইফে একটা ছেলেকে আমার খুব পছন্দ ছিল, কিন্তু জানিস ও তোকে ভালোবাসতো। আমি ওকে যখন আমার মনের কথা বলেছিলাম তখনও আমাকে আমার রূপের ফোঁটা দিয়েছিল। বলেছিল তোর মতো সুন্দরী হলে নাকি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতো। শুধুমাত্র তোর জন্য আমি ওকে পাইনি সারা। সেদিনই ঠিক করে নিয়েছি এর শাস্তি তোকে দেবো আমি। তারপর আবির তোর লাইফে এলো। আমি পরিকল্পনা করলাম তখন কিছু করলে তুই কষ্টটা ভুলে যেতিস সময়ের সাথে, কিন্তু আজকের কষ্টটা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শারিকার চোখ দিয়ে জল গড়ালো। যতই হোক প্রিয় বান্ধবী থেকে এমন কথা ও আশা করেনি। তুই একটা সাইকো দেবযানী, তোর চিকিৎসার প্রয়োজন। আমার জীবন নষ্ট করতে গিয়ে তুই নিজের জীবন নষ্ট করে বসে আছিস। কি পেলি এসব করে? রূপমদাকেও হারালি, আর আবিরের সাথেও সংসার করা হলো না তোর। ধিক ধিক্কার জানাই তোকে। সারিকার শ্রদ্ধা সৌভিক দেবযানীর সামনে দাঁড়ালো। দেবু, আমি কোনোদিনও তোকে আর সারাকে আলাদা করে দেখিনি, কিন্তু তুই সারার সাথে এটা কি করলি? তুই তোর যোগ্য শাস্তি পেয়েছিস দেবযানী। এবার বাড়ি গিয়ে আমি তোর দিদিকে দেখছি। দিদিকে কিছু বলো না জামাইবাবু। ও আমার কথায় সবটা করেছে। আমি বলায় আমার কথা ও ফেলতে পারিনি। সেটা তো আমি দেখে নেব। অফিসার, এদেরকে নিয়ে যান। আবির আর দেবযানীকে নিয়ে যাওয়ার পর অন্তরা সারিকার সামনে এসে ওকে জড়িয়ে কেঁদে ওঠে। এই পাগলি মেয়ে কাছো কেন? আজ তুমি ছিলে বলে আমি এই সুবিচারটা পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ অন্ত। অন্ত কাঁদো কাঁদো চোখে সারিকার দিকে তাকালো। তুমি 6 বছরের অনেক করেছো আমাদের জন্য, আর আজ আমি এটুকু করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। অভিজ্ঞদের সময় মতো ফোন করে আমাকে জানিয়ে রেখেছিল ওদের কার্যকলাপের ওপর নজর রাখতে। তাই তো আমি তোমাকে সাহায্য করতে পেরেছি বৌদি। সারিকা অন্তরার গালে হাত রাখলো। আমি তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো। মা কেমন আছে অন্ত? তোমার প্রেগনেন্সির খবরটা পেয়ে মা আরও ভেঙে পড়েছে। শুধু তোমার সাথে দেখা করবে বলছে। বেশ তো, একদিন সময় করে এসো না আমার বাড়ি। আসবো। সারিকা অভিকের উদ্দেশ্যে বলো, এখান থেকে বাড়ি অনেকটা দূর। অভি অন্তুকে পৌঁছে দিয়ায় আমরা অপেক্ষা করছি। কোর্টের বাইরে একটা রেস্টুরেন্টে ঢুকলো সবাই। অভিক অন্তরাকে দিতে গেছে, তাই বাকি সবাই এখানেই অপেক্ষা করবে। রেস্টুরেন্টে ঢুকে সারিকার দাদারা একটু দূরে সরে গেলে সারিকা চট করে আদিত্যকে প্রণাম করে বসলো। আদিত্য লাফিয়ে উঠল। এই কি করছেন? আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আর তার জন্য ধন্যবাদ, এবং আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো তার জন্য সরি। এটাই আমার কাজ সারিকা দেবী। আপনাকে সুবিচার দিতে পেরে আমি অনেক খুশি। সারিকা নিজের হ্যান্ডব্যাগে হাত ঢুকালো। 500 টাকার কয়েকটা নোট আদিত্যর সামনে ধরল। আপনার পেমেন্টটা বাবা দিয়েছে। আদিত্য সারিকার হাতটা মুঠো করে ধরল। আপনার কাছ থেকে টাকা নিলে আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব সারিকা দেবী, কিন্তু এটা তো আপনার পেশা। আপনি বিনা পয়সায় কেন লড়বেন কেসটা? আদিত্য হাসল। এর বিনিময়ে আমি যদি অন্য কিছু চাই দেবেন? সারিকা ভুরু কুঁচকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। কি? আদিত্য নিজের হাতটা বাড়িয়ে দিল সারিকার উদ্দেশ্যে। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রি শেষে জ্বলল বাতি। আমিও বন্ধু, তা চাই কয় মনে, তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে? জোনাকিরা বন্ধু হয়ে রাত্রি জ্বলল বাতি। আমিও বন্ধু, তা চাই, তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আমিটার বন্ধু হবে? 3 লাইন গান কবিতার ছন্দে শুনে থমকে গেল। আদিত্য এখনো ওর দিকে হাত বাড়িয়ে আছে। সারিকা হাতটা ধরতে গিয়েও থমকে যায়। মনে পড়ে যায় 20 বছরের সেই বিশ্বাসঘাতক বান্ধবীটাকে, যাকে সে কয়েক মিনিট আগে অন্যায়ের শাস্তি দিয়েছে। আদিত্য সারিকার মনের অবস্থা বুঝতে পারে। ম্যাডাম, এত ভাবার কিছু হয়নি। আমি জাস্ট কথার কথা বললাম। আপনার দাদাদের কাছে গিয়ে বসুন, আমি অর্ডার দিয়ে আসছি। আদিত্য ওখান থেকে চলে যায়, কারণ ও সারিকার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পেরেছে।
তাই এখনই নতুনভাবে কোনো বন্ধু বানানো শারিকের পক্ষে সম্ভব নয়। তাই কথাটা এড়িয়ে গেল। আদিত্য চলে যেতে সারিকাও গিয়ে বসলো রূপার পাশে। রূপার হাতটা ধরলো সারিকা। থ্যাংক ইউ। এটা কিন্তু অন্যায় ছোট পিসি। তুই আমাকে থ্যাংক ইউ বলছিস, এর পরিবর্তে যদি বলতিস বিরিয়ানি খাওয়াবি তাহলে ঠিক ছিল। রূপার কথা শুনে সবাই হেসে ফেলল। তবে মানিক রূপাকে ধমকালো। ছোট পিসি এখন কোথায় পয়সা পাবে? ওর হয়ে আমি তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। আমার কাছে কিছু টাকা আছে বর্দা। আমার ভাইজি এতগুলো বছর পর আমার কাছে একটা আবদার করেছে, আর সেটা আমি রাখবো না? এতটা খারাপ দিন আসেনি আমার। কিন্তু সারা, তোর এখন টাকার প্রয়োজন। আমার জন্য তো তোমরা আছো বর্দা। যতদিন না আমি রোজগারের একটা রাস্তা খুঁজে পাচ্ছি ততদিন কি তোমরা আমাকে আর আমার সন্তানকে দেখবে না? ধুর পাগলি, তুই আমাদের বোন, আর ভগবানের কৃপায় বোন আর ভাগনা ভাগ্নিকে দেখার সামর্থ্য আমাদের আছে। ওদের কথাবার্তার মাঝে আদিত্য এসে বসে ওদের কাছে। সেই সময় আদিত্যর ফোন বেজে উঠলে ও দেখে অভিক ফোন করেছে। ফোনটা রিসিভ করে ও, হ্যাঁ অভি বল। একটা হেল্প করতে পারবে আদিদা? এরকমভাবে বলছিস কেন, বল কি হেল্প? কলকাতা যখন এসেছে তাই ভাবছি সর্দিকে একবারও ডাক্তারকে দেখিয়ে নিয়েই বাড়ি ফিরবো। তুমি রূপা আর দাদাদের ওই গাড়ি করে বাড়ি চলে যেতে বলো, আর তুমি সর্দিকে নিয়ে একটা ট্যাক্সি করে চলে আসো। আমি এখন শায়ন ব্যানার্জি চেম্বারের সামনেই রয়েছি। লোকেশনটা সেন্ড করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুমি নামটা লিখিয়ে রাখো, আমরা যাচ্ছি। আদিত্য ফোনটা নামিয়ে রাখতে প্রশ্ন করে সারিকা। অভি কি বললো? আর কিসের নাম লেখা? কোথায় যাব আমরা? সারিকাকে একটু চিন্তিত দেখে হেসে ফেলে আদিত্য। অভি বলল আপনাকে একেবারে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরবে। তাই বলো রূপা আর দাদাদের গাড়ি করে বাড়ি চলে যেতে, আর আপনাকে আমার সঙ্গে যেতে। ও ডক্টর শায়ন ব্যানার্জি চেম্বারে ওয়েট করছে। ডক্টরের চেম্বারে বসে আছে সারিকা রফিক। আগের বারে যে টেস্টগুলো করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছে ডক্টর। দেখা শেষ করে বলে, আপনার থাইরয়েডের লেভেলটা একটু হাই আছে, কম পাওয়ারের কিছু ওষুধ দেব, ওগুলো খাবেন। ডক্টর এতক্ষণে সারিকার পাশে বসে থাকা অভিকের দিকে খেয়াল করলো। তারপর সারিকাকে বলল, আপনার হাজবেন্ড? না, আমার ভাই। আর আমার হাজবেন্ড নেই, আমার ডিভোর্স হয়েছে। আপাতত আমি একজন সিঙ্গেল মাদার। ডক্টর অনেকটা অবাক হলেন। ওনার মুখে সেটা ফুটে উঠলেও মুখ ফুটে কিছু বললেন না এই বিষয়ে। আপনার ওয়েট খুব কম, খাওয়া দাওয়াও করুন বেশি করে, না হলে বেবির গ্রোথ হবে না। আর নেক্সট যেদিন চেক আপে আসবেন একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে আসবেন। এই 3 দশকের মতো না সর্দির খুব বমি হচ্ছে, যার ফলে কিছু খেতে পারছে না। এটার কি কোনো মেডিসিন আছে ডাক্তারবাবু? ডক্টর প্রেসক্রিপশন প্যাডে খসখস করে কলম চালালেন। তারপর সেটা সিরোভিকের হাতে দিলেন। এগুলো আপাতত খাওয়াবেন। আচ্ছা অভিসারিকা দেবী, এটা তো 18 সপ্তাহ চলছে। বেবির মুভমেন্ট বুঝতে পারেন? সারিকা চিন্তিত হয় না সূচক মাথা নাড়ে। না ডাক্তারবাবু, আমি সেরকম কিছু অনুভব করিনি এখনো। আমার বেবি ঠিক আছে তো? চিন্তা করবে না, আর 2 সপ্তাহ ওয়েট করুন। আর বেশি করে পুষ্টিকর খাওয়া দাওয়া করুন, আর বেশি করে জল খান। আশা করি বেবির মুভমেন্ট বুঝতে পারবেন। সারিকা আর অভিক ডক্টরের চেম্বার থেকে বেরোতেই দেখে বাইরের বেঞ্চিতে আদিত্য ওদের জন্য অপেক্ষা করছে। তাই ওরা দুজন আদিত্যর কাছে গেল। সর্দি, তুই একটু আদিত্যদার কাছে দাঁড়া, আমি ফার্মেসি থেকে আসছি। অভিক সারিকাকে আদিত্যর কাছে রেখে চলে গেল। সারিকা আদিত্য থেকে একটু দূরত্ব বজায় রেখে বেঞ্চিতে বসলো। দুহাত দিয়ে মাথা চেপে ধরল। তাতে আদিত্য একটু ভয় পেল। সারিকার কাছে সামান্য সরে এলো। এনিথিং রং সারিকা দেবী? আপনার কি শরীর খারাপ করছে? সারিকা মাথা তুলে তাকালো আদিত্যর দিকে। চিন্তিত হবে না, আমি একদম ঠিক আছি। শুধু আজকে সারাদিন ঘুমানো নেই তো, তাই মাথাটা একটু ধরেছে। আদিত্য নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে সারিকাকে দেয়। জল খান। সারিকা জানে এখন ওর জল খাওয়াটা কতটা প্রয়োজন। তাই আদিত্যর হাত থেকে বোতলটা নিয়ে ডক করে অর্ধেক বোতল জল শেষ করে ফেলল। তারপর বোতলটা ফিরিয়ে দিল আদিত্যকে। আমাদের ঝাড়গ্রাম যেতে কতক্ষণ লাগবে? আদিত্য হাতের ঘড়িটা দেখল। 4:47। রাত হয়ে যাবে। জ্যামে না পড়লে মোটামুটি 9টা বাজবে, আর জ্যাম থাকলে আরও রাত হবে। জানেন তো কলকাতার রাস্তা সম্পর্কে? দাদারা তো গাড়িতে চড়ে গেল, আমরা কি বাসে যাব? মাথা খারাপ, এই অবস্থায় আপনাকে বাস জার্নি করাবো আমি? আমার বন্ধু ওর
কার্ডটা দিয়ে গেছে, ওটাতেই যাব আমরা। ওদের কথার মাঝে অভিক হাতে অনেকগুলো মেডিসিন নিয়ে ওর কাছে আসে। মেডিসিনগুলো সারিকার দিকে এগিয়ে দেয়। সর্দি এগুলো ব্যাগে ভরে নেয়। সারিকা ওষুধগুলো নিজের হ্যান্ডব্যাগে ভরে নিল, তারপরে স্থান ত্যাগ করলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সারিকা বিছানার মধ্যে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সামনে দাঁড়ালো ছোট বৌদির কর্কশ শব্দে সমস্ত ক্লান্তি কেটে গেল ওর। কি হয়েছে ছোট বৌদি, কিছু বলবে? নিজের দোষে নিজের সংসার খেয়ে এখন আমার বোনটাকে জেলে পাঠিয়েছো তুমি? কি করে পারলে গো ওর সাথে এটা করতে? শারিকা শোয়া থেকে উঠে বসলো। ছোট বৌদির কথা শুনে এখন খুব বিরক্ত লাগছে ওর। একটু বিশ্রাম নেবে বলে ফিরে খাওয়া দাওয়া করে একেবারে নিজের ঘরে চলে এসেছে। আর এখানেও এরকম সমস্যা? আমি টায়ার্ড বৌদি, এখন যাও, তোমার সাথে কাল সকালে কথা বলবো। দেবপর্ণা যেন আরো রেগে গেল, তেড়ে এলো সারিকার দিকে। টায়ার্ড বললে তো হবে না সারিকা, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি দেবকে কেন জেলে পাঠালে? দেখো বৌদি, সারাদিন জার্নি করেছি, একটু রেস্ট পাইনি। এই সময়টা আমার আর আমার সন্তানের বিশ্রামের প্রয়োজন। প্লিজ যাও। সন্তান? তোমার বরের তো বছরখানেক আগেই দেবর দিকে মন ঘুরেছিল, তাহলে এই সন্তান আদৌ আবিরের তো? ছোট বৌদি! বিছানা থেকে নেমে দেবপর্ণার সামনে দাঁড়ালো সারিকা। আমাকে যত ইচ্ছা অপমান করো, আমি শুনে নেব, কিন্তু তুমি যদি আমার সন্তানের নামে আর একটাও খারাপ কথা বলো, তাহলে ভুলে যাবো তুমি আমার ছোট দাদার বউ। অনেক করেছি ভালো মানুষই, আর না, তুমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে কম কথা শোনাওনি। আমার আড়ালে বড় জেঠের সাথে আমাকে নিয়ে অনেক সলা পরামর্শ করেছো, যা আমার কোনোটাই অজানা নয়। বলছি, মুখ খুলতে বাধ্য করো না। আমাকে হুমকি দিচ্ছ তুমি? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। এই বাড়িতে কি করে টিকে থাকো সেটা আমি দেখে নেব। সারিকা হাসলো। আমার বাড়িতে আমি টিকে থাকবো কেন? আমি আমার অধিকারে থাকবো। যেখানে আমার থাকা নিয়ে আমার নিজের বৌদির কোনো আপত্তি নেই, সেখানে তোমারও তো কিসের আপত্তি? নিজের পরেরও ভাবতে শিখে গেছো? আমাদের এই যৌথ পরিবারে কোনো নিজের পরের নেই সারিকা। আমাকে ভাবতে বাধ্য করছো তুমি। আমি বড়দা, ছোটদা, বড় বৌদি, তোমাকে নিজের বলেই ভেবে এসেছি, কিন্তু এখন দেখছি বড়দা, ছোটদা, বড় বৌদি আমার নিজের হলেও তুমি আমার নিজের না। এখন প্লিজ যাও এখান থেকে। দেবপর্ণা আর দাঁড়ালে না, হনহন করে বেরিয়ে গেল সারিকার ঘর থেকে। পদ্ম আজ মায়ের সাথে মামা বাড়ি গেছে, তাই সারিকাকে একাই থাকতে হবে। দরজায় সিটকিনি তুলে বিছানায় উঠে বালিশে মাথা রাখলো সারিকা। ঘুম এলো না, শুধু ভেসে আসছে আবিরের সঙ্গে কাটানো 10 বছরের প্রতিটা মুহূর্ত। ওদের প্রথম দেখা, প্রপোজ করা, পালিয়ে বিয়ে, ফুলসজ্জার রাত, সবগুলোই যেন এখনো জীবন্ত হয়ে আছে সারিকার চোখের সামনে। ফোনটা বেজে উঠল ওর। ফোন হাতে নিয়ে আননোন নাম্বার দেখে শোয়া থেকে উঠে বসল সারিকা। হ্যালো, কি বলছেন? অপর প্রান্ত থেকে ভেসে এলো এক মিষ্টি মহিলার কণ্ঠ। সর্দি ভাই, আমি অহনা। কয়েক সেকেন্ডের স্মৃতিচারণে অহনার মুখ ভেসে উঠল সারিকার মানস্পটে। ও ও অহনা, বলো। কংগ্রাচুলেশনস জানাতে ফোন করলাম। অভি বলো কেসটা নাকি আপনিই জিতেছেন। এই অহনা, শোনো না, প্লিজ আপনি আজ্ঞে করো না। নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হয়। ঠিক আছে, সে না হয় বললাম। একটা কথা বলবো সর্দি ভাই? হ্যাঁ বলো না। তুমি দাদাভাইকে একদমই চিনতে পারোনি না? শাড়িকে ভুরু কুচকালো অহনার কথায়। ঠিকঠাক বোধগম্য হলো না বিষয়টা ওর। মানে? 2011 সাল, 11 ক্লাস শেষ করে 12 ক্লাসে উঠছো। তোমাদের বাড়িতে তোমার দেখাশোনা শুরু হলো। তোমার প্রথম সম্বন্ধ হয়েছিল দাদাভাইয়ের সাথে। তারপর তো তুমি পড়াশোনা করবে বলে বিয়েটা করতে চাইলে না। শাড়িকে পিছিয়ে গেল আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তখনও আবিরের সাথে পরিচয় হয়নি ওর। যৌথ পরিবারে থাকার ধরুন সবাই বাড়িতে ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করলো। শারিকার অজান্তে ওকে দেখতেও চলে এলো। অল্প বয়সী শারিকা শাড়ি গয়না পরে বসলো পাত্রপক্ষের সামনে। পাত্র ওকলতি পড়া শেষ করে সবেমাত্র প্র্যাকটিস শুরু করেছে। শারিকা সরাসরি সবাইকে জানিয়ে দেয় নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে ও বিয়ে করতে পারবে না। কি গো, কোথায় হারিয়ে গেলে? অহনার কথায় ধ্যান ভাঙল শারিকার। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তার মানে আদিত্য বাবুই হলেন সে পাত্র। এ বাবা, আমি চিনতেই পারিনি। জানো সর্দি ভাই, দাদাভাই সেই দিন থেকেই তোমাকে কথাটা বলতে গিয়ে জড়িয়ে গেল অহনার। কারণ ততক্ষণে আদিত্য ওর মুখ চেপে ধরেছে। ফোনটা কেড়ে নেয় ও অহনার থেকে।
তারপর স্পিকারটা চাপা দিয়ে অহনাকে বলে, মাথা খারাপ নাকি তোর? এখন এইসব কেউ বলেও নাকি? একেই মেয়েটার মন মেজাজ ভালো নেই, যা আমার জন্য জল নিয়ে আয়। অহনা রুম থেকে চলে গেলে আদিত্য ফোনটা কানে দেয়। শারিকা ততক্ষণে প্রায় 12-25 হ্যালো হ্যালো করে গেছে। হ্যালো শারিকা দেবী, আমি আদিত্য বলছি। অহনা কোথায় গেল? ও কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল। ওর কথা ছাড়ুন তো, কখন কি বলে ঠিক নেই। কি বলছিল এখন আপনাকে? আপনার সাথে যে আমার বিয়ের সম্মত হয়েছিল এক সময়, সে কথা বলছিল। আমি তো আপনাকে চিনতেই পারিনি। আদিত্য কপাল চাপড়ালো বোনের কাণ্ড কারখানা দেখে। আর কিছু বলেছে? না তো। আচ্ছা আদিত্যবাবু, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। বলুন। 14 বছর আগে আপনার বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়েছিল, তাহলে এখনো বিয়ে করেননি কেন?